সুভাষচন্দ্র বসু বা নেতাজি। হুম। এই নামটা শুনলে আমাদের মনে ঠিক কি ভেসে ওঠে? একজন আপোষহীন বিপ্লবী, তাই না? সামরিক পোশাকে একটা দৃপ্ত ভঙ্গি, চোখে দেশের মুক্তির স্বপ্ন। একদম, এক কথায় একজন কিংবদন্তি। কিন্তু এই যে আইকনিক একটা ব্যক্তিত্ব, এর আড়ালে মানুষটা কেমন ছিলেন? তার একাকিত্ব, তার উদ্বেগ। হ্যাঁ, বা তার দৈনন্দিন জীবনের ওই ছোটখাটো ভালো লাগা মন্দ লাগা, এই জিনিসগুলো কেমন ছিল? হুম। আজ আমরা ঠিক এমনই একটা উৎসের গভীরে যাব, যা আমাদের সেই মানুষটার সঙ্গে নতুন করে পরিচয় করাবে। আমাদের হাতে রয়েছে সুভাষচন্দ্র বসুর সমগ্র রচনাবলীর ষষ্ঠ খণ্ড। যেখানে ১৯৩৪ থেকে ১৯৪২ সাল পর্যন্ত এমিলি শ্যাঙ্কলকে লেখা তার ব্যক্তিগত চিঠিগুলো আছে। আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই চিঠিগুলোর মধ্যে দিয়ে সুভাষচন্দ্রকে নতুনভাবে চেনার একটা চেষ্টা করা। চলুন তাহলে চিঠির অক্ষরে বোনা এই অসাধারণ জগতের গভীরে প্রবেশ করা যায়। হ্যাঁ, আর এই চিঠিগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপটটাও কিন্তু অসাধারণ। ঠিক। সালটা ১৯৩৪, জায়গা ভিয়েনা। সুভাষচন্দ্র তখন নির্বাসিত, আর তিনি তার বই দ্য ইন্ডিয়ান স্ট্রাগল লিখছেন। আর এমিলি শ্যাঙ্কল সেই বই টাইপ করার কাজে সাহায্য করতে এসেছেন। একদম, সেখান থেকেই এই পত্রালাপের শুরু। তাই এই চিঠিগুলো কিন্তু শুধু দুটো মানুষের ব্যক্তিগত সম্পর্কের দলিল নয়। না, বরং সেই সময়ের উত্তাল ইউরোপ আর ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে এক বিপ্লবীর নির্বাসিত জীবনের এক জীবন্ত চিত্র। ঠিক তাই। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মানে ১৯৩৪-৩৫ সালের প্রথম দিকে চিঠিগুলো যদি দেখি, সেখানে বেশ একটা পেশাগত দূরত্ব চোখে পড়ে, তাই না? হ্যাঁ, একটা ফর্মাল টোন আছে। কাজের কথা, পাণ্ডুলিপি পাঠানো, ঠিকানা দেওয়া নেওয়া, এসবই মূল বিষয়। যেমন ১৯৩৪ সালের ৩০শে নভেম্বরের একটা চিঠি। হ্যাঁ, ওটাতেই তো তিনি রোম থেকে এমিলিকে পাণ্ডুলিপি সংক্রান্ত কিছু নির্দেশ দিচ্ছেন, আর বেশ গুরুগম্ভীরভাবে বলছেন, যদি আপনি আপনার কাছে আমার বইগুলোর কোনো একটি বা সব প্রাপ্তি ফেরত পাঠানোর প্রয়োজন বোধ করেন, তো প্রত্যেকটি কাগজ, প্রত্যেকটি প্রবন্ধ এবং প্রতিটি নোট করে ফেলবেন। মানে বেশ ফর্মাল একটা ব্যাপার। একদমই তাই। একটা ফর্মাল টোন তো ছিলই, কিন্তু আমার কাছে যেটা আরও বেশি ইন্টারেস্টিং মনে হয় কোনটা? তা হল এই ফর্মাল কথার ফাঁকেই খুব হালকা করে ব্যক্তিগত ছোঁয়া লাগতে শুরু করেছে। ঠিক। ওই একই চিঠিতে যেখানে তিনি কাজের নির্দেশ দিচ্ছেন, সেখানেই আবার হঠাৎ করে লিখছেন, মাঝে মাঝে আমরা মেঘের ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম আর সূর্যের আলোয় স্নান করছিলাম। বাহ! আর নিচেকার স্থলভাগটা ছিল ধোঁয়াটে আর কুয়াশায় ভরা। বা ধরুন অন্য একটা চিঠিতে দাঁতের ব্যথার মতো ছোটখাটো শারীরিক সমস্যার কথা জানাচ্ছেন। ঠিক, এই ছোট ছোট বিষয়গুলোই আসলে অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, এই যে ছোট ছোট ব্যক্তিগত কথা শেয়ার করা, এটা কি শুধুই একটা স্বাভাবিক বন্ধুত্বের সূচনা ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ ছিল? হ্যাঁ, মানে তার মতো একজন ব্যক্তিত্ব যার প্রতিটি পদক্ষেপ ব্রিটিশ সরকারের নজরে, তার কাছে এই যোগাযোগটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা একটা দারুণ পয়েন্ট। আমার মনে হয় দুটোই সত্যি। হুম। একদিকে একটা ভরসার জায়গা তো তৈরি হচ্ছিলই, যেখানে পেশাগত সম্পর্কের বাইরেও নিজের অসুস্থতা বা অস্বস্তির কথা বলা যায়। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার ছিল সেন্সরশিপ। একদম, তার সব চিঠি সেন্সর করা হতো, তাই খোলাখুলি অনেক কথাই লেখা যেত না। আর এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কী রকম? এই সেন্সরশিপটা শুধু একটা বাধা ছিল না, এটা একটা অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবেও কাজ করেছিল। অনুঘটক? কিভাবে? ব্যাপারটা একটু খুলে বলবেন? মানে সেন্সরশিপের কারণেই তাদেরকে দৈনন্দিন ছোটখাটো সাধারণ কথার আড়ালে নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতে হচ্ছিল। আচ্ছা। কাজের কথার মোড়কে তার একটা ব্যক্তিগত সাংকেতিক ভাষা তৈরি করে নিচ্ছিলেন। তার মানে এই অনুভূতি লুকিয়ে রাখার বাধ্যবাধকতায়? হ্যাঁ, সেটাই হয়তো তাদের মধ্যে এমন এক গভীর আর অন্তরঙ্গ বন্ধন তৈরি করে দিয়েছিল, যা হয়তো খোলাখুলি কথা বলার সুযোগ থাকলেও হতো না। বাহ! বাধাটাই সম্পর্কটাকে আরও গভীর করে তুলছিল। ঠিক। এটা তো একদম অন্যরকম একটা দৃষ্টিকোণ। আমি এভাবে কখনো ভাবিনি। হুম। তাহলে এই যে আপাতদৃষ্টিতে সাধারণ কথাবার্তা, যেমন অনেক চিঠি শেষে তিনি লিখতেন, আপনার বাবা মাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, এগুলোর ভেতরেও আসলে একটা গভীর সংযোগের ইঙ্গিত লুকিয়েছিল। ঠিক তাই। এই সাংকেতিক ঘনিষ্ঠতা আর রাজনৈতিক চাপ, এই দুটো বিষয়কে মাথায় রাখলেই আমরা পরের পর্বের চিঠিগুলো আরও ভালোভাবে বুঝতে পারব। মানে ১৯৩৬ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত সময়টা। হ্যাঁ, কারণ এই সময় থেকেই তো চিঠিগুলোর সুর বেশ খানিকটা বদলে যেতে শুরু করে। পেশাগত আবরণটা ধীরে ধীরে সরে যাচ্ছে।
আর ব্যক্তিগত অনুভূতিগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। যেমন ১৯৩৬ সালের মার্চ মাসে অস্ট্রিয়ার ব্যাডগাস্টাইন থেকে লেখা একটা চিঠি। হ্যাঁ, ওটাতে তিনি প্রায় আর্তনাদ করে নিজের একাকিত্বের কথা বলছেন। আর তারপরই যোগ করছেন সেই বিখ্যাত লাইনটা, আমার স্বাধীনতা মানে আমি স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারি এবং আমার চিঠিপত্র সেন্সর করা হবে না। এই সেন্সরশিপের যন্ত্রণাটা তার লেখায় যে কি পরিমাণ ফিরে এসেছে। আর এই সময়টা তার রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে তিনি ইউরোপে নির্বাসিত, কিন্তু ভারতে তার প্রভাব বাড়ছে। কিছুদিনের মধ্যেই মানে ১৯৩৮ সালে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হবেন। মানে একদিকে রাজনৈতিক উত্থান আর অন্যদিকে ব্রিটিশ সরকারের কড়া নজরদারি। একদম। এই চরম মানসিক চাপের মধ্যে এমিলিকে লেখা চিঠিগুলো ছিল তার কাছে এক ঝলক মুক্তির বাতাসের মতো। এটা শুধু চিঠি লেখা ছিল না, এটা ছিল তার মানসিক আশ্রয় খোঁজার একটা মাধ্যম। ঠিক। শুধু তাই নয়, এই সময়কার চিঠিগুলোতে তার রাজনৈতিক জীবনের টানাপোড়েনেরও সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায়। হ্যাঁ, কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে, বিশেষ করে গান্ধীজির সঙ্গে তার যে মতপার্থক্য তৈরি হচ্ছিল, তার কিছু আভাসও মেলে। কিন্তু সেটা খুব প্রচ্ছন্নভাবে। আর একই সঙ্গে এমিলির প্রতি তার ব্যক্তিগত উদ্বেগও তীব্রভাবে প্রকাশ পাচ্ছে। যেমন ১৯৩৭ সালে যখন তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বন্দী, তখন তার চিঠিগুলোতে এক ধরনের অসহায়ত্ব আর নির্ভরতে ফুটে ওঠে। ১০ই জানুয়ারির একটা চিঠিতে তিনি খুব সাধারণভাবেই লিখছেন, এখন হাসপাতালে আছি, অবশ্যই বন্দী অবস্থায়। এই ছোট্ট লাইনটার মধ্যে কি বিশাল এক যন্ত্রণা লুকিয়ে আছে। একদম। এই পর্বের চিঠিগুলোতে একজন বিপ্লবীর দুটো সত্তা যেন পাশাপাশি চলছে। একদিকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এক নেতা, কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে উদ্বিগ্ন, আর অন্যদিকে দূরদেশে থাকা একজন মানুষের জন্য তার ব্যক্তিগত অনুভূতিগুলো সমানভাবে তীব্র। তিনি কিভাবে এই দুটো সত্তার ভারসাম্য রক্ষা করতেন সেটা ভাবলে অবাক হতে হয়। বন্দিদশায় লেখা চিঠিগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সেখানে তার অসহায়ত্ব এবং এমিলির উপর মানসিক নির্ভরতার প্রকাশ আরও স্পষ্ট। যেন বাইরের জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র জানালা ছিলেন এমিলি। এরপর তো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ১৯৩৯ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হল। আর তার সরাসরি প্রভাব পড়ল তাদের যোগাযোগের উপর। যুদ্ধের কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ল। চিঠি চালাচালিতে মাসের পর মাস দেরি হতে লাগল। এই সময়কার চিঠিগুলোতে সুভাষচন্দ্রের উদ্বেগ আর অস্থিরতা যেন আকাশ ছুঁয়েছে। তিনি বারবার এমিলিকে নিজের খেয়াল রাখতে বলছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে সাবধানে থাকতে পরামর্শ দিচ্ছেন। আর এই সময়টা তার নিজের জীবনেও এক চূড়ান্ত নাটকীয় পর্ব। ভাবুন একবার, তিনি ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে গৃহবন্দী। তারপর ১৯৪১ সালে এক দুঃসাহসিত অভিযানে ছদ্মবেশে দেশ ত্যাগ করছেন। ব্রিটিশ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আফগানিস্তান, রাশিয়া হয়ে জার্মানি পৌঁছাচ্ছেন। এই অবিশ্বাস্য টানাপোড়েনের মধ্যেও তিনি জীবনের ঝুঁকি নিয়ে এমিলির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে চলেছেন। একদিকে দেশ ছাড়ার মতো বিশাল পরিকল্পনা চলছে, আর অন্যদিকে তিনি ভাবছেন এমিলির কাছে চিঠিটা ঠিক মতো পৌঁছাবে কিনা। বার্লিন পৌঁছানোর পর তার চিঠিগুলোতে এই ব্যাপারটা আরও স্পষ্ট। একদিকে তিনি ভারতের মুক্তির জন্য অক্ষশক্তির সঙ্গে আলোচনার মতো ঐতিহাসিক কাজ করছেন, আর অন্যদিকে ব্যক্তিগত জীবনে এমিলির জন্য তার চিন্তা আর ভালোবাসা প্রকাশ পাচ্ছে। মানে তিনি একই সঙ্গে দুটো যুদ্ধ লড়ছিলেন, একটা দেশের স্বাধীনতার জন্য, আর অন্যটা ব্যক্তিগত সম্পর্কের অনিশ্চয়তা আর দূরত্বের বিরুদ্ধে। হ্যাঁ, এবং এই পর্বের চিঠিগুলো পড়লে মনে হয় যেন একটা স্পাই থ্রিলারের পাতা উল্টাচ্ছি। ঠিক, প্রায় কিছু প্রচ্ছন্ন নির্দেশ বা কোড লক্ষ্য করা যায়, যা থেকে বোঝা যায় তিনি কতটা সতর্কতার সঙ্গে যোগাযোগ রাখতেন। এই চিঠিগুলো শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, এক বিপ্লবীর কৌশলী মনেরও প্রতিফলন। একদিকে নরম সুরে এমিলির স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করছেন, আর অন্যদিকে তার রাজনৈতিক লক্ষ্য থেকে এক চুলও সরছেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে, তাই না? কি প্রশ্ন? একজন মানুষ যখন দেশের ভাগ্য নির্ধারণের মতো এত বড় এক মিশনে নেমেছেন, তখন এই ব্যক্তিগত সম্পর্কটা কি তার আসল লক্ষ্য থেকে তাকে কিছুটা হলেও বিচ্যুত করছিল? মানে এটাকে কি এক ধরনের ডিস্ট্র্যাকশন হিসেবে দেখা যায়? হ্যাঁ, বিশেষ করে এত গুরুত্বপূর্ণ একটা সময়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইরে থেকে দেখলে হয়তো মনে হতে পারে, কিন্তু চিঠিগুলো পড়লে আমার ধারণা ঠিক উল্টো। তাই
আমার মনে হয় এই সম্পর্কটা তার জন্য ডিস্ট্র্যাকশন ছিল না, বরং ছিল একটা অ্যাঙ্কার বা নোঙর। নোঙর? হ্যাঁ, যে উত্তাল সমুদ্রে তিনি পাড়ি দিয়েছিলেন, সেখানে এই সম্পর্কটাই ছিল তার স্থির থাকার, মানসিক ভারসাম্য বজায় রাখার একমাত্র অবলম্বন। মানে দেশের জন্য লড়াইয়ের যে বিপুল মানসিক চাপ, তা সহ্য করার জন্য এই ব্যক্তিগত আশ্রয়টুকু তার খুব প্রয়োজন ছিল। এটা তাকে শক্তি জুগিয়েছে, বিচ্যুত করেনি। এসব বড় বড় রাজনৈতিক ঘটনার আলোচনার পাশাপাশি আমার কাছে এই চিঠিগুলোর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ওই ছোট ছোট মানসিক মুহূর্তগুলো, একদম। যেগুলো পড়লে মনে হয় ইতিহাসের বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে মানুষটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। ঠিক। তিনি এমিলিকে তার জন্য ট্রেঞ্চ কোট বা গাঞ্জি টুপি আনতে বলছেন, বই নিয়ে আলোচনা করছেন। কখনো বা এমিলির পাঠানো উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। এই খুঁটিনাটি বিষয়গুলোই তো একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে আমাদের খুব কাছের মানুষ করে তোলে। একটা খুব মজার উদাহরণ দিই। বলুন। ১৯৩৬ সালের ৩০শে জুলাই দার্জিলিং থেকে লেখা এক চিঠিতে তিনি এমিলির লেখার একটা জার্মান ব্যাকরণের ভুল ধরিয়ে দিচ্ছেন। সিরিয়াসলি? বিপ্লবের পরিকল্পনার মাঝে বসে তিনি জার্মান ব্যাকরণের ক্লাস নিচ্ছেন? একদম ঠিক তাই। তিনি লিখছেন, আপনি লিখেছেন ইয়োর লেটার ফ্রম 11th, এর জায়গায় হবে অফ। দারুণ তো। আপনি আপনার ভন শব্দটা অফের ফ্রম অর্থে ব্যবহার করেন, সেই জন্যই ভুলটা হয়। এটা একদিকে যেমন খুব সাধারণ একটা ঘটনা, তেমনি এর মধ্যে একটা গভীর অন্তরঙ্গতার ছোঁয়া আছে। একদম। এটা দেখায় যে তাদের সম্পর্কটা কতটা সহজ এবং খোলামেলা ছিল। আপনি তো শুধু তাকেই ভুল ধরিয়ে দিতে পারেন যার ওপর আপনার পূর্ণ অধিকার বোধ আছে। ঠিক। আর এটা তার ব্যক্তিত্বের আরেকটা দিকও তুলে ধরে। সেই নিখুঁত হওয়ার চেষ্টা, সবকিছুতে মনোযোগ দেওয়া, যা একজন নেতার অন্যতম বড় গুণ। এই ছোট ছোট মুহূর্তগুলোই প্রমাণ করে যে তাদের সম্পর্কটা শুধু কাজের বা আদর্শের ওপর ভিত্তি করেছিল না। তার মধ্যে গভীর স্নেহ, বিশ্বাস আর ভরসার একটা মজবুত জায়গা ছিল। তিনি শুধু একজন বিপ্লবী নেতা নন, তিনি একজন মানুষও বটে, যার জীবনে প্রেম, উদ্বেগ, ছোটখাটো প্রয়োজন সবই ছিল। এই সমগ্র রচনাবলী তাই শুধু এক রাজনৈতিক নেতার চিঠিপত্র নয়। এটা এক সংবেদনশীল, চিন্তাশীল এবং স্নেহপ্রবণ মানুষের আত্মকথন, যিনি ইতিহাসের এক কঠিন সময়ে দাঁড়িয়ে একদিকে দেশের মুক্তির স্বপ্ন দেখছেন, আর অন্যদিকে দূর প্রবাসে থাকা একজন মানুষের জন্য গভীর অনুভূতি লালন করছেন। এই চিঠিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মহান ব্যক্তিত্বদের জীবন শুধু বড় বড় ঐতিহাসিক ঘটনা দিয়ে তৈরি হয় না। তার ভেতরে ছোট ছোট আশা, নিরাশা, ভালোবাসা আর উদ্বেগের এক মানবিক স্রোতও সমানে বয়ে চলে। আজকের এই আলোচনায় আমরা দেখলাম সুভাষচন্দ্র বসুর ব্যক্তিগত চিঠিগুলো কিভাবে তার লৌহকঠিন রাজনৈতিক ব্যক্তিত্বের আড়ালে থাকা এক মানবিক মুখকে উন্মোচিত করে। তা পেশাগত প্রয়োজন থেকে যে সম্পর্কের শুরু, তা সময়ের সঙ্গে সঙ্গে সেন্সরশিপের বাধা পেরিয়ে, যুদ্ধের দূরত্ব গ্রাহ্য করে কিভাবে এক গভীর আস্থা ও ভালোবাসায় পরিণত হয়েছিল, তার প্রতিটি মুহূর্ত এই চিঠিগুলোতে ধরা আছে। আমরা দেখলাম তার একাকিত্ব, তার সংগ্রাম এবং তার ভালোবাসা। হ্যাঁ, এই চিঠিগুলো আমাদের ইতিহাসকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয়। আমরা প্রায় ভুলে যাই যে একজন নেতা যখন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন, তখন তার ব্যক্তিগত জগৎটা কতটা আড়ালে চলে যায় বা কতটা চাপা পড়ে যায়। এই পত্রাবলী সেই আড়ালের জগৎটাকেই আমাদের সামনে মেলে ধরে। ঠিক। এই চিঠিগুলোর যাত্রা ১৯৪২ সালে থেমে গেছে। এরপর সুভাষচন্দ্রের জীবন আরও রহস্যময় এবং নাটকীয় হয়ে ওঠে। আজকের আলোচনা শেষে তাই একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। একজন মানুষের রেখে যাওয়া ব্যক্তিগত অক্ষরেরা যদি তার সর্বজনীন পরিচয়ের এত ভিন্ন এক ছবি তুলে ধরতে পারে, তাহলে ইতিহাসের সেই সব ব্যক্তিত্বদের সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি, যাদের কোনো ব্যক্তিগত দলিল আমাদের হাতে এসে পৌঁছায়?